৭২-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার ৭২-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছেন। আমরা সকলে কি চাচ্ছি? আমরা একটা ট্রানজিশন চাচ্ছি, তাই তো? এই যে যারা নির্বাচনের কথা বলছেন, আমরা একটা গণতন্ত্রের উত্তরণের কথা বলছি, ট্রানজিশন, তাই তো? ট্রানজিশনটা হবে কিভাবে? আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদরা কম বেশি এই জায়গায় আটকে যাচ্ছেন, যেন একটা নির্বাচনই হচ্ছে উত্তরণে, গণতন্ত্রের উত্তরণের পথ। তো তাই যদি হবে তাহলে আমাদের দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেল না। তিনবার তো আমরা গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে গেলাম, নির্বাচন তো হলো। বাংলাদেশ তো তিনবার ডেমোক্রেটিক ট্রানজিশনের, কনসলিডেশন অফ ডেমোক্রেসি যেটাকে বলে, গণতন্ত্রকে টেকসই করার পদ্ধতি, সুযোগ তো তিনবার পেয়েছিল। 1973 সালে যখন সংবিধান তৈরি হয়, সেই সংবিধানের কি হয়েছে এটা আপনাদের আমার তো স্মরণ করে দিতে হবে না। যারা ওই সংবিধান লিখেছেন তারাই কিভাবে, কি ভয়াবহভাবে সেই সংবিধানের উপর পাড়া দিয়ে দাঁড়িয়েছিলেন। যারা আজকে ৭২-এর সংবিধানের জন্য অত্যন্ত বেশি মাত্রায় আহাজারি করেন, তাদের আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় ছিলেন ৭৫ সালের জানুয়ারিতে? ৭২-এর সংবিধান আজকের দিনের যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সংগ্রামে আছে তারা কেউ অপমান করে নাই। যারা করেছেন তারা ক্ষমতায় ছিলেন, একাধিকবার ক্ষমতায় ছিলেন, একবার না একাধিকবার ৭২-এর সংবিধানের ভয়াবহ রকম ক্ষতি সাধন করেছেন। তো আমরা তো তখন একটা সুযোগ পেলাম, এটা নির্বাচন হলো। কি নির্বাচন হলো সেটা আপনারা জানেন। আমরা ডেমোক্রেটিক ট্রানজিশনে না গিয়ে অথরিটেরিয়ান, পার্সোনালিস্টিক অটোক্রেসিতে গেলাম। এক নেতা এক দেশে গেলাম তো 1975 সাল। ফিরে আসলো সেটা আবার 2009 সালের পরে। এক নেতা এক দেশ, একটা দল, তার আদর্শিক অবস্থান হচ্ছে এক নেতা এক দেশ। তো আমরা 91-এ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আমরা একটা ইলেকশন করলাম, 15 বছর ধরে সে করলাম। কিন্তু পলিটিক্যাল কালচারের মধ্যে যে ভয়াবহ জিরো সাম গেম, হয় আমি পুরোটা পাবো, না আমি এর মধ্যে আর নাই, গেমের মধ্যেই নাই। অন্তত পক্ষে 3টা সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু প্রতিবার পরাজিতরা প্রশ্ন তুলেছেন এটা সুষ্ঠু হয়েছে কিনা। একইভাবে আপনি 91 সালের পরবর্তী সময় যে সাংবিধানিক ব্যবস্থাগুলো তৈরি করা হয়েছে, সেগুলো তো প্রকৃত পক্ষে প্রথম ভয়াবহ জিনিসটা হয়েছে যে আমরা যখন ওয়েস্টমিনস্টার স্টাইলে মুভ করলাম প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে, তখন প্রেসিডেন্টের সমস্ত ক্ষমতা বাক্সে ভরে প্রধানমন্ত্রী টেবিলে এনে রেখে দিলাম। প্রধানমন্ত্রী নিজস্ব যথেষ্ট পাওয়ার ওয়েস্টমিনস্টার স্টাইলে, তারপরে প্রেসিডেন্টের সব পাওয়ার আমরা দিলাম। যে প্রেসিডেন্ট তৈরি হয়েছিল বাকশাল ব্যবস্থার মধ্যে দিয়ে, টিকে ছিল 15 বছর ধরে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এবং ওয়েস্টমিনস্টার স্টাইলে গেলাম, কিন্তু আমরা পাওয়ারটা কনসেন্ট্রেট করে দিলাম, প্রাইম মিনিস্টেরিয়াল সিস্টেমে চলে গেলাম আমরা। এইটাই হলো বিপদ। এই বিপদটা পরবর্তী সময় চলতেই থাকে। তাহলে আপনি ট্রানজিশনটা করবেন কোথায়? ট্রানজিশন একটা নির্বাচন দিয়ে হবে? এই ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচনের আয়োজন করলো, তারপরে আপনারা কেউ না কেউ জিতলেন, কেউ না কেউ হারলেন, কেউ অভিযোগ করলেন, কেউ করলেন না। তারপরে এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে তারা চলে গেলেন, কোথায় গেলেন, যাই করলো, সেটাই ট্রানজিশন, ডেমোক্রেটিক ট্রানজিশন। এত সহজ? নেপালে হয় নাই ট্রানজিশন? হইল তো? যে আপনারা সারাক্ষণ নেপালের উদাহরণ দিচ্ছেন, নেপালের ট্রানজিশন হলো না কেন? কারণটা হচ্ছে যে আপনি ইনস্টিটিউশনটা বিল্ড করেন নাই। ইনস্টিটিউশন বিল্ড না করলে যেটা হবে সেটা 1991 থেকে 2006 পর্যন্ত হয়েছে,